স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি খালেদ মহিউদ্দিন। নির্বাচনকালীন সরকার প্রশ্নে ক্রমশ ঘোলাটে হচ্ছে দেশের রাজনীতির অঙ্গন। প্রধান দুই দলের অনড় অবস্থানে দ্বন্দ্ব সংঘাতের আশঙ্কায় পুরো দেশ। শঙ্কিত ভিনদেশি কূটনীতিবিদরাও অস্থির রাজনীতি থেকে মুক্তির একমাত্র পথ সংলাপ ও সমঝোতা। এখন পর্যন্ত যদিও তা সুদূর পরা হতো। আজকের আলোচনার শিরোনাম তাই গিট্টু বিভেদ দুর্গতি। কথা বলতে স্টুডিওতে আছেন সাবেক আইনমন্ত্রী, কুমিল্লা ৫ আসনের সংসদ সদস্য জনাব আব্দুল মতিন খসরু, আছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও সাবেক বাণিজ্য মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিপি সভাপতি মণ্ডলীর সদস্য জনাব হায়দার আকবর খান রণ। স্বাগত আপনাদের। জনাব আব্দুল মতিন খসরু, ১৪ দল বা মহাজোটে না থাকলেও যুদ্ধ অপরাধীদের বিচার, জামায়াত ইত্যাদি বিষয়ে আওয়ামী লীগ সরকারের অনেক কার্যক্রমের সমর্থক সিপিপি। আজ সিলেটে সিপিপি সমাবেশে ছাত্রলীগের হামলায় দলটির সভাপতি সহ কয়েকজন আহত হয়েছেন। আপনি নিশ্চয়ই দেখেছেন টেলিভিশনে। আওয়ামী লীগ ক্রমশ নিজের মিত্র কমাচ্ছে কেন? সরকারি দলের অবহেলার অভিযোগ এনে জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে আসলে সেভাবে নেই। এটা দুর্ভাগ্যজনক, চরম। এটা তো চিন্তাই করা যায় না। তো সত্যিকারভাবে যারা করেছে তারা তো আমি মনে করি সত্যিকার ছাত্রলীগ হতে পারে না, ছাত্রলীগ কাজ করতেই পারে না। সিপিপি আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান শক্তি, আমাদের মিত্র মনে করি। মিত্র হোক বা না হোক, তারা মুক্তিযুদ্ধের পক্ষের প্রধান শক্তি। তাদের একটা কি বলে অহিংস সমাবেশে আক্রমণ, এটা চরম অন্যায়। এবং এই জন্য ইতিমধ্যেই ছাত্রলীগ সেই কমিটিকে বিলুপ্ত করা হয়েছে। নিশ্চয়ই ছাত্র কমিটি এই সিদ্ধান্তে হয়তো বুঝতে পেরেছে এরা অন্যায় করেছে। আমি মনে করি শুধু তাদের বিলুপ্ত না, অনতি বিলম্বে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা। জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, বর্তমান রাজনীতি ধারায় সিপিপি বাসদের সাথে বিএনপির আসলে অনেক দূরত্ব, বিশেষ করে জামায়াত, হেফাজত, যুদ্ধাপরাধীর বিচার প্রভৃতি বিষয়ে একেবারেই বিপরীতমুখী অবস্থানে। সিলেটে তাদের ডাকা আধাবেলা হরতালে আপনারা সমর্থন দিয়েছেন, আবার আমরা জামাতের হরতালে আপনাদের নৈতিক সমর্থন দিতে দেখেছি। আপনাদের প্রকৃত অবস্থান কি এখানে একটু দ্বান্দ্বিক হয়ে যাচ্ছে কিনা? হেফাজত ৫ই মে সিপিপির কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ করে বলে সিপিপিরই অভিযোগ রয়েছে। আপনি মোটেই দ্বন্দ্বের প্রশ্নে আসছে না, কারণ এটা হচ্ছে নৈতিক প্রশ্নে আপনাকে তো সমর্থন দিতে হবে। এখন কেউ যদি তার গণতান্ত্রিক অধিকার নিয়ে একটা সভা করতে যায় আর সরকারি দলের দুর্বৃত্তরা গিয়ে সেখানে অ্যাটাক করবে, আপনি কি সেটাকে তার যার গণতান্ত্রিক অধিকার হরণ করেছে আপনি তার পক্ষে দাঁড়াবেন নাকি যারা আক্রমণ করছে? সেটা আদর্শিক বৈপরীত্য থাকলেও এটা তো আদর্শ, এটা নীতি, এটা নৈতিকতার স্থান থেকে তো আমাকে সমর্থন। আমি যদি গণতন্ত্রে বিশ্বাস করি আর সরকারি দলের দুর্বৃত্তরা যদি কারো গণতন্ত্রের অধিকার হরণ করে, তাদের উপর আক্রমণ চালায়, তা আমার এটা নৈতিক দায়িত্ব গণতন্ত্রের পক্ষে, যে আমার যে নাগরিক অধিকারের পক্ষে দাঁড়ানো, তো সেটা যে দলেই হোক। তার পক্ষে আক্রান্ত হলে আপনি তাদের পিছনের সঙ্গে দাঁড়াবেন কিনা নৈতিকভাবে যদি বোঝেন? অবশ্যই আমি তো মনে করি দাঁড়ানো উচিত, যে দলেই হোক। এটা তো কথা হচ্ছে বাংলাদেশে যদি যেখানে গণতন্ত্রের সংকট হবে, আপনার গণতান্ত্রিক অধিকারের সংকট হবে, নাগরিক অধিকারের সংকট হবে, এখানে তো কেউ রাজনীতির কোন পক্ষে সেটা তো আসছে না এখানে। এবং আমার মনে হয় হেফাজতের বেলায় তাই ছিল। আমরা মনে করেছিলাম তাদের নৈতিক অধিকার ছিল সভা করা, সমিতি করা, সেখান থেকে তাদেরকে পিটিয়ে তুলে দেওয়া হয়েছে, তার বিপক্ষে আমরা সেখানে তাদেরকে সমর্থন করেছি। জনাব হায়দার আকবর খান রণ, সিপিবি সভাপতির উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে সিলেটে সিপিবি বাসদের ডাকা হরতালে বিএনপি সমর্থন দিয়েছে, এটাকে আপনারা কিভাবে দেখছেন? নির্বাচনকালীন সরকার নিয়ে আগে থেকে আপনারা বিএনপির একটু কাছাকাছি অবস্থানেই আছেন, এখন বিএনপির জোটে যোগ দেওয়া বা একই দাবিতে যুগপৎ আন্দোলনের কোনো সম্ভাবনা আছে কিনা এই ঘটনার পরে? আপনার প্রথম যে প্রেমিসটার সঙ্গে তো আমি মোটেই একমত না। বিএনপির কাছাকাছি আছে বলাটা একেবারেই সঠিক নয়। আচ্ছা, আমি ওই প্রসঙ্গে একটুখানি আসি। সেটা হচ্ছে যে সিলেটে আমাদের এবং বাসদের একসঙ্গে মিটিং ছিল, তার উপর যে আক্রমণটা একেবারে অনাকাঙ্ক্ষিত এবং কোনো ঘটনাই না, হঠাৎ করে এসে আক্রমণ করলো। আচ্ছা, যেটা খসরু ভাই আপনিও আওয়ামী লীগের নেতা হয়েও বলেছেন যে এটা খুব নিন্দনীয় তো বটেই, কিন্তু তার পরের আরেকটা ঘটনা আমি একটু আপনি উল্লেখ করতে চাই। সেটা হচ্ছে এর প্রতিবাদে আমরা আজকে একটা মিছিল বের করেছি সন্ধ্যাবেলা, বিকালবেলা, আমাদের পার্টি অফিসের সামনে থেকে। সেখানে আক্রমণ করলো, ওটা না ছাত্রলীগ করলো, এখানে করলো পুলিশ। এখন পুলিশের মন্ত্রীর বিরুদ্ধে কি অ্যাকশন নেবে কিনা সরকার আমি ঠিক জানি না। পুলিশ আক্রমণ করেছে? হ্যাঁ, পুলিশ আক্রমণ করেছে, লাঠিচার্জ করেছে। ওই যে কি বলে, ওই যে কি রাবার বুলেট? না, মশলা, মরিচের গুঁড়া, ওই টিয়ার গ্যাস, এগুলো একবার না প্রথমবার করলো। তারপর হয়ে যাওয়ার পর আমরা এসে বসে আছি আরামসে, গপ্প টপ্প করছে, তখন এসে আরেকবার আক্রমণ করেছে। মাথাটা খারাপ হয়ে গেছে কিনা বুঝতে পারছি না।
খসরু ভাই পার্লামেন্টে ছিলেন, খসরু ভাই অবশ্য অনেক কিছুই হয়তো ঠিক জানা নাই, কিন্তু রণ ভাই একটি খুব দুঃখ এবং আক্ষেপ নিয়ে যে কথা বললেন, এই প্রেক্ষিতে কি আপনি কিছু বলবেন? আমরা দেখছিলাম যে আপনি মাথা নাড়ছেন। আমি এইমাত্র সংসদ থেকে এসেছি, আমি প্রকৃত বিষয়টা জানি না। যদি এরকম হয়ে থাকে, এটা হতে পারে, আমি চিন্তা করতে পারছি না। আমার মনে হয় যে আমরা পরবর্তী প্রসঙ্গে আসি, যে প্রশ্নে আসি, যে আপনি সংবিধান সংশোধন বিষয়ক বিশেষ কমিটির সদস্য ছিলেন। ত্রয়োদশ সংশোধনের রায়ে আরো 2 মেয়াদ সংসদ চাইলে তত্ত্বাবধায়ক রাখার সুযোগ ছিল রায়ে, আপনারা রাখলেন না কেন? অবশ্যই সেখানে যে রায়ের যে প্রসঙ্গটি এসেছে, আপনারা সবাই এটিকে সমর্থন জানিয়েছেন যে বিচার বিভাগকে তাতে না জড়ানো, মানে অন্তত নির্বাচিত জনপ্রতিনিধিদের সমন্বয়ে নির্বাচনকালীন একটি তত্ত্বাবধায়ক সরকার রাখার সুযোগ হয়তো পূর্ণাঙ্গ রায় ছিল, এটি অনেকে বলছেন। আপনি যদি একটু রায়টা তো আপনার কাছে আছে, রায়টা পড়লে দেখবেন এটাকে বলে অবিটার ডিক্টা, যেটি জাস্ট অবজারভেশন, পর্যবেক্ষণ, যে পার্লামেন্ট ইচ্ছে করলে রাখতে পারে। আর 2টা টার্ম, নবম, দশম এবং একাদশ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে, এটা বলেছিল। তত্ত্বাবধায়ক সরকারের উদ্দেশ্যটা কি? যাতে সুষ্ঠু নির্বাচন হয়, এই জন্য আপনার তখনকার আমরাই আন্দোলন করেছিলাম, বিএনপি তার বিরুদ্ধে ছিল। এখন এর প্রেক্ষাপট ভিন্ন, কারণ তখন আপনি সেনাবাহিনীর সহযোগিতায় আমরা ভোটার আইডেন্টি কার্ড পেয়েছি, তাতে 1,24,00,000 ভুয়া ভোটার ধরা পড়েছে। ভোটার আইডেন্টি কার্ড করেছি। আপনার তখন নির্বাচন কমিশন ও দলীয়করণ করা হয়েছিল। তাছাড়া আবার দলের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেক্রেটারিকে তার তত্ত্বাবধায়ক সরকার প্রদান করতে চেয়েছিল। এবং আজকে দেখেন ব্রাজিলের মিডিয়া 24-25টা সরকারি বেসরকারি টেলিভিশন চ্যানেল আছে, এবং দেশীয় আন্তর্জাতিক আপনার অবজারভাররা থাকবেন। বাংলাদেশে এই পর্যন্ত প্রায় 6,000-এর মতো স্থানীয় সরকার নির্বাচন, যথা ইউনিয়ন পরিষদ, পৌরসভা, মিউনিসিপ্যালিটি, কি বলে, সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে, সংসদের উপর নির্বাচন হয়েছে। বিএনপি এখন পর্যন্ত একটা নির্বাচনকেও আপনার বিতর্কিত বলে নাই যেটা বিতর্কিত নির্বাচন হয়েছে। সুতরাং এখন আমরা আমার মনে হয় সংবিধানকে সম্মানিত রেখে নির্বাচন হওয়া সম্ভব। তারপরে যদি বিএনপি মনে করে যে না, আমরা আরও সুষ্ঠু নির্বাচনের জন্য আরও কিছু করতে পারি, তো বর্তমান সংবিধানের আওতায় আমরা অন্তর্বর্তীকালীন সরকার অথবা নির্বাচন কমিশনকে আরও অধিকতর শক্তিশালী করতে পারি, অটোনমাস করতে পারি। 2 হলো নির্বাচন কমিশনের অধীনে আপনার কয়েকটা মন্ত্রণালয়, যেগুলো ইম্পর্টেন্ট মিনিস্ট্রি, হোম, সংস্থাপন, এগুলো দেওয়া যেতে পারে, এগুলো আলোচনা তারা করতে পারেন। কিন্তু এই বিষয়ে তারা গত সেশনে একটা প্রস্তাব এনেছিল, পরে আবার প্রস্তাবটা তুলে নিয়েছে। এখন আমরা আজকেও সংসদে বলেছি যে মেজরিটি মাইনরিটির প্রশ্ন না, তাদের দাবিতে যদি যৌক্তিকতা থাকে আমরা আলোচনা করতে আপত্তি কোথায়? আমাদের উদ্দেশ্য তত্ত্বাবধায়ক সরকার না, আমাদের উদ্দেশ্য হলো সুষ্ঠু নির্বাচন, ক্রেডিবল নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন, অবাধ, সুষ্ঠু এবং আপনার সকলের গ্রহণযোগ্য নির্বাচন যাতে হয়, সেটা উদ্দেশ্য। তা আমরা আমাদের সবারই মন আর পরিষ্কার হওয়া উচিত। আপনি এই ঘটনাটা সবচেয়ে বেশি জানেন, তবু আজকে আপনি একটু মনে করে দিই যে আজকে বেগম খালেদা জিয়া রংপুরে যে জনসভা করেছেন, সেখানে আপনি বলেছেন উনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে যে 2007 সালে আপনি বিচারপতি KM হাসানকে মেনে নেননি, দলীয় ব্যক্তি হিসাবে আপনাকে নির্বাচনের সময় সরকার প্রধান হিসাবে মেনে নেওয়ার প্রশ্নই ওঠে না। আমি ফ্র্যাঙ্কলি বলি, ওনার কথা আমার কাছে একটু যৌক্তিকই মনে হচ্ছে। এটা দিস ইজ দ্য প্রভিশন অফ আওয়ার কনস্টিটিউশন। আমাদের সংবিধানে ভারতবর্ষ সহ আমেরিকা, অস্ট্রেলিয়া সব জায়গায় আপনার বলা আছেন পরবর্তী নির্বাচিত প্রধানমন্ত্রী আসা পর্যন্ত, লোক এট ইংল্যান্ড, ততক্ষণ পর্যন্ত ইনকামবেন্ট প্রাইম মিনিস্টার চালিয়ে যায়। পৃথিবীর সব দেশে, ওবামাকে দেখেন, ওবামা প্রেসিডেন্ট থেকে নির্বাচন করেছে। নিয়মটা কি জানেন? যে পরবর্তী নির্বাচন তো যারা হবেন এমপি বা প্রধানমন্ত্রী, তার কাছে ক্ষমতা হস্তান্তর পর্যন্ত তিনি রুটিন ওয়ার্ক করবেন। প্রেসিডেন্ট ইলেক্ট থাকবেন একজন, প্রেসিডেন্ট থাকবেন একজন। কিভাবে করেছে কিন্তু আমেরিকার সাথে বাংলাদেশের তুলনা দিলে যে সমস্যাটা, ভারতবর্ষ দেখেন, আমাদের পার্শ্ববর্তীতে ভারতবর্ষ অনেক সংসদ রেখে নির্বাচন হয় না। তো তারপর আপনি বলেছেন সংসদ রেখে নির্বাচন হয় না, সংসদটা বিলুপ্ত করা হয়। একবার হয়েছিল সংসদ রেখে নির্বাচন, কিন্তু যতবার হয়েছে সংসদটা বিলুপ্ত করে হয়। আমি যতদূর জানি, আপনি নিশ্চয়ই আর একটু বলবেন। আমি একটু জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে আসি, যে জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী 2007 সালে আমাদের সংবিধান ছিল, ত্রয়োদশ সংশোধনী ছিল, সব ছিল, তারপরেও কিন্তু আমরা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা পদে বিচারপতি KM হাসানকে পাইনি। বিচারপতি KM হাসান যখন নিতে চাইলেন না, তখন আমরা পেলাম রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদকে। এবছরও কি এটাই হতে পারতো না, মানে যদি সংবিধান সংশোধন না করা হতো? আপনি কি মনে করেন? না, এখানে তো কনফিউশনটা কোথায় দাঁড়াচ্ছে? এখানে ওই খসরু যেটা বলল যে সংসদীয় যে কমিটিটা করা হয়েছে,
আমি যদি ওখানেই ফিরে যাই, তার কথায় যদি ফিরে যাই, সংসদীয় কমিটি যেটা হয়েছে তারা হিয়ারিংস নিয়েছিল, নাগরিক সমাজ থেকে শুরু করে সর্বস্তরের অ্যাক্রস দ্য বোর্ড তারা সেটা নিয়েছিল। তো নেওয়ার পরিপ্রেক্ষিতে ওর ভালো করেই ওদের জানা আছে মতামতগুলো কি ছিল ওখানে। আমি একটা একটা করে কভার করছি। মতামতগুলো কি ছিল? সবাই, অলমোস্ট সবাই তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে বলেছে। ইট ইজ অন রেকর্ড, তাদের মিনিটসেও থাকবে, পত্রপত্রিকায় আসছে, সবকিছুতে আসছে। তারপরে জাজমেন্টের কথা বলেছে। জাজমেন্টের কথা যেটা বলেছে, শর্ট জাজমেন্টে কি বলেছে? শর্ট জাজমেন্ট বলেছে মেবি আরো দুটো ইলেকশন হওয়া দরকার এবং লিগ্যাল চান্সে হতে পারে, যদি পার্লামেন্ট মনে করে। নো হতে পারে অন দ্য বেসিস অফ ডক্ট্রিন অফ নেসেসিটি। দিস ইজ ভেরি কি ইস্যু এখানে। হতে পারে বলেছে, সাথে অ্যাড করেছে অন দ্য বেসিস অফ ডক্ট্রিন অফ নেসেসিটি। এটা বলে আপনি করেন নাই। জাজমেন্টের কপি রাখা আমি আমার কাছে কপি, পার্লামেন্ট যদি short judgment, the election of the 10th and the 11th parliament may be held under the provisions of the above mentioned 13th amendment on the age old principles, namely যেটা হচ্ছে that which otherwise is not lawful necessity makes lawful, আর একটা হচ্ছে safety of the people is a supreme law. That's it, that's doctrine of necessity. জি, এই জিনিসটা এখানে এলাবোরেট জাজমেন্টে আছে যদি সংসদ মনে করে। নো এলাবোরেট জাজমেন্ট ইজ ডক্টরিন অফ নেসেসিটি আছে অলরেডি। এখানে তুমি যেটা মেনশন করেছো ডক্টরিন অফ নেসেসিটি, সুতরাং দেয়ার ইজ ক্লিয়ারলি দিস ইজ দ্য মাইন্ড এন্ড স্পিরিট অফ দি জাজমেন্ট, যে কি নেক্সট দুটো ইলেকশন হবে। ডক্টরিন অফ নেসেসিটি যখন বলবে, এটাকে বলা হয় অবজারভেশন। লেট মি ফিনিশ। দিস ইজ নট অবজারভেশন, ইট সেজ মেবি। উনি ভালো করে জানেন, হি ইজ এ লয়ার, এবং শত শত জাজমেন্ট আমি আপনাকে দেখাতে পারবো। মেবি মিন্স মাস্ট, ইট ইজ এ মাইন্ড অফ দ্য কোর্ট এন্ড দ্য স্পিরিট অফ দ্য কোর্ট, এবং বেসিসটা বলেছে ডক্ট্রিন অফ নেসেসিটি মেনশন করেছে এখানে। কিন্তু আমার একটা ছোট প্রশ্ন আছে যে এগুলি নিয়ে আমরা আসলে অনেক আলোচনা করছি, কিন্তু যখন এই শর্ট জাজমেন্টের পর উনারা আপনাদেরকে আহ্বান জানালো যে পার্লামেন্টে এসে আপনারা বলেন এবং আমরা এটা নিয়ে আলোচনা করছি, আপনারা কিন্তু তখন গিয়ে বলেন নাই যে এই জিনিসগুলির ক্ষেত্রে এটা। জি, পার্লামেন্ট মানে কি? পার্লামেন্টে এই পার্লামেন্ট হচ্ছে একটা প্লেনারি ফোরাম। জি, রাইট। প্লেনারি ফোরামে কি করে মানুষ? এখানে ডিবেট হয়, এখানে বক্তব্য হয়, আর স্পিকার যত মোস্ট ডিপেন্ড করে, এখানে ভোট হয়, পক্ষে বিপক্ষে আউট হয়ে যায়। এখানে কোনো সংলাপ হয় না, এখানে কোনো ডিসকাশন হয় না, এখানে কোনো নেগোসিয়েশন হয় না। দ্য ইস্যু এই যে আইওয়াশ করা হচ্ছে ইন দ্য নেম অফ পার্লামেন্ট, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস। জলিল সাহেব, জলিল সাহেব, let me finish. Don't finish. Let me formulate my point. এখানে জলিল সাহেব আর মাননীয় সাহেব সংলাপ পার্লামেন্টে হয়েছিল। পার্লামেন্ট মানে কি? পার্লামেন্টে হয় না, ওনারা একটা রুমে, একটা রুমে ব্যবহার, না কোন সময় পার্লামেন্টে বসছে ওনারা, কোন সময় গেছিল। ইস্যু ইজ পার্লামেন্টের নেগোসিয়েশন এবং সংলাপের কোনো সুযোগ নাই। সংলাপ আপনি বাইরে করেন, পার্লামেন্টের ভিতরে রুম একটা ব্যবহার করতে পারেন, সেটা অন্য কথা। এবং যখন একটা মতৈক্য হয়, তখন পার্লামেন্টে গিয়ে আপনি সিল অফ অ্যাপ্রুভাল নেবেন ফ্রম দ্য থ্রু ভোট। সুতরাং পার্লামেন্টের গিয়ে যে কথাটা বলা হচ্ছে বারবার, ইট ইজ নাথিং বাট আই ওয়াশ, এবং এটাকে পুরো ইস্যুটাকে ডাইভার্ট করার কথা হচ্ছে। এবং এটা হচ্ছে শর্ট জাজমেন্ট। এবং শুধুমাত্র তাই নয়, ওনার যে প্রক্রিয়াটা যদি আপনি খেয়াল করেন, ওনাদের সংসদীয় কমিটির সবাদের মতামত তত্ত্বাবধায়ক পক্ষে, এমিকাস কিউরির 9 জনের মধ্যে 8 জন এর পক্ষে, এবং জাজমেন্ট, শর্ট জাজমেন্টও সেটা প্রতিফলন হয়েছে। কিন্তু উনি বলছেন দিনকাল বদলে গেছে, এখন বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। এই প্রসঙ্গে আপনার কাছে আমি আবার ফিরবো। আমরা একটা আজকে তো ট্রাস্ট ডেফিসিট আগের চেয়ে অনেক আমি আপনার কাছে আবার ফিরতে চাই, আমি আবার আপনার কাছে ফিরতে চাই, এবং একটা বিরতি নেওয়ার পরে কিন্তু আপনার এই বক্তব্যটির সাথে আমি আসলে একমত হতে পারলাম না যে পার্লামেন্টে আসলে ডিসকাশন হয় না, এবং পার্লামেন্ট শুধু প্লেনারি পার্লামেন্ট এটা নিয়ে আসলে বিস্তারিত আসলে আপনার কাছ থেকে আমি এটাতে বিরতির পর ফিরে এসে পার্লামেন্ট প্রসঙ্গে আমি এটা আই হ্যাভ টু ক্লারিফাই। জি আপনি একটু বলেন। এক মিনিট ক্লারিফাই করতে হবে আমাকে। আমাদের ইস্যুটা হচ্ছে কি? এটা নেগোসিয়েশন ইস্যু, তাই না? জি। বিরতির পর ফিরে এলাম। আজকে বাংলাদেশের খসরু জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী দুটি স্পেসিফিক বিষয় এনেছেন যে তত্ত্বাবধায়ক সরকার সকলের ঐক্যমতের ভিত্তিতে গঠিত হয়েছিল, যখন এটাকে বাদ করা হলো তখন এই ঐক্যমত্যটা নেয়ার ক্ষেত্রে আপনাদের একটু দ্বিধা ছিল বা আপনারা ইচ্ছা করে নিতে চান নাই।
যেমন আমির খসরু মাহমুদ আমার খুব ভালো বন্ধু, আজকে তার যে অগ্নিমূর্তি দেখলাম আর তার থেকে যে বক্তব্য শুনলাম এটা আমি আশা করি না। সে কি বলছে জানেন? সব দুনিয়ার মানুষ হাসবে যে পার্লামেন্ট ইজ নট এ প্লেস ফর ডায়ালগ। সে বলতেছে পার্লামেন্ট হচ্ছে সিল মারা জায়গা। এইটা হলো বিএনপি, এটা আমির খসরু মাহমুদের মেন্টালিটি, বিএনপি মেন্টালিটি। এই জন্য দে ডোন্ট কাম টু দি পার্লামেন্ট। 5টা বছর গেছে সংসদে আসেন, আজকে দেখেন সংসদ চলতেছে, রংপুরে বক্তৃতা দেয়। আরে ইউ মাস্ট কাম টু দি পার্লামেন্ট। আমি একটা কথা বলি, সংবিধান সংশোধনের জন্য 15 সদস্য বিশিষ্ট একটা পার্লামেন্টারি কমিটি করা হয়েছে, তার মধ্যে 2 জন মেম্বার ছিল বিএনপির, তারা নাম দেয় নাই। তারপর বলছে ঠিক আছে নাম না দেন, আওয়ামী লীগের পার্টিগতভাবেও তারা হিয়ারিং দিয়েছে, আপনি এখানে এসে আপনাদের কথাগুলো বলেন, আবার মূল্যায়ন না করলে পাবলিকলি প্রেসে গিয়ে বলবেন। আসে নাই। এবং আপনি যেই জিনিসটা দেখবেন জাজমেন্টের বিশ্লেষণ একটা নিয়ম আছে, আমি যে কথা বলতেছি সারা দেশবাসী শুনতেছে। মাননীয় বিচারক জনাব খায়রুল হক সাহেব পরপর 2টি নির্বাচনের কথা বলছি, অবজারভেশন, এটা আপনার ইয়ে না, মেইন পার্ট অফ দ্য জাজমেন্ট না। এটা পার্লামেন্ট যদি ইচ্ছা করে তাইলে 2টা নির্বাচন করতে পারে, কিন্তু এই জাজমেন্টের নির্যাস হলো, এসেন্স অফ দ্য হোল জাজমেন্ট ইজ যে জনগণের ম্যান্ডেট ছাড়া, ইলেকশনের মাধ্যমে জনগণের রায় ছাড়া এক মুহূর্ত কোনো সরকার চলতে পারে না। The basis, the authority of any government is the mandate of the people. খসরু ভাই, আপনারা তো শর্ট জাজমেন্টের ভিত্তিতে এটা ভাগ করেছেন। শর্ট জাজমেন্টের মধ্যেও কি এটা বোঝা গেছে যে এটা শর্ট জাজমেন্টের মধ্যে? তখনও বোঝা গেছে, তখন ওনারা একটা অবজারভেশন দিয়েছে। এখানে মামলার মূল প্রতিবদ্ধ বিষয় হলো জনগণের ভোটে নির্বাচিত সরকার ছাড়া যে কোনো সরকার অবৈধ, এক মুহূর্ত চলতে পারে না। এইটা হলো মূল জাজমেন্টের মূল কথা, এসেন্স অফ দ্য হোল জাজমেন্ট। এখন আমির খসরু মাহমুদ যেটা বলতেছে, উনি পার্লামেন্টকে 2 পয়সার দাম দিচ্ছে না। উনি বলছে পার্লামেন্টের সিল মারা জায়গা, পার্লামেন্টের ডায়ালগের জায়গা না। আমি ওনার মতো বিএনপির উনি বেগম খালেদা জিয়ার অ্যাডভাইজার, এই যদি তার অ্যাডভাইজার নমুনা হয় কি হবে বাংলাদেশে, আমি কিছু বুঝতে পারতেছি না। এখন আমি আপনাকে একটা কথা বলি, আমি খুব দুঃখ পেয়েছি, আমার সাথে ওনার খুব ভালো সম্পর্ক, যে সংসদে ওনারা বয়কট করতেছে 5টা বছর। আপনি পার্লামেন্টে সে কথাগুলি বলেন, এখনো আনেন। আজকে আমরা বলেছি দেখেন আমরা ভোটাভুটি করব না, আপনারা যে যৌক্তিক দাবি উপস্থাপন করতে পারেন নির্বাচনের ব্যাপারে, আমরা কেন গ্রহণ করবো না? ক্যাটের গভর্নমেন্ট আমাদের ইস্যু ছিল, এখন অবস্থার পরিবর্তন হয়েছে। কি আমরা বলছি জানেন? তাদের 1,24,00,000 ভুয়া ভোট, ফলস ভোট ধরা পড়ছে, বিএনপি যেটা করছিল। 1, 2 আপনার কি বলে আপনার ভিজিলেন্ট মিডিয়া ইন্টারন্যাশনাল, আপনার এতগুলো টিভি চ্যানেল আছে আপনাদের, তারপর স্থানীয় সরকার নির্বাচন করতে প্রায় 6,000, একটা বলতে পারেন যেটা আমরা ম্যানিপুলেট করেছি। তারপরে আপনার ইলেকশন কমিশন তারাও মেনে নিয়েছিল যেটা সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করার যোগ্যতা দক্ষতা রাখে। এখন আপনার ভোটার আইডেন্টি কার্ড তখন ছিল না। এখন ইচ্ছা করলে কোনো অবস্থায় আমার ভোট আমি দেবো, যাকে কিছু তাকে দেবো ছাড়া, সরকার মানে ছিল 20টা হুন্ডা 40টা গুন্ডা নির্বাচন পাস করা। এখন সেই পরিস্থিতি নাই। আপনি এটা বলছেন, কিন্তু আসলে পারসেপশন ওয়াইজ বিএনপি তো এটা, আপনি একটা এই কথার কেমন উত্তর দেবেন? জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী বললেন পার্লামেন্টে ডায়ালগের জায়গা না, সেটা ডায়ালগের জায়গা কোনটা? সেটা উনি ব্যাখ্যা দিয়েছেন। জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, আমাকে তো সে তো অনেকগুলো কথা বলে ফেলল। জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, আপনি নিশ্চয়ই বলবেন। আমি তো অভিজ্ঞ লোকের মধ্যে সে তো অনেকগুলো কথা বললে হল as if he is the sole authority of wisdom. I'm sorry, no, please don't sound like I know what parliament is all about. So don't teach me parliament কি আমি জানি তো। জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, আপনার কাছে আমি আসবো। আমি একটু রণ ভাইকে একটা জিনিস, আমাকে রেসপন্স অবশ্যই আপনি এটা বলবেন। আমি একটু রণ ভাইকে একটু শুনে আসি। রণ ভাই থেকে সময় নিয়ে আসলে জনাব আব্দুল মজিদ খসরুকে বলেছিলাম। রণ ভাই, 10ম জাতীয় সংসদ নির্বাচনে সিপিবির প্রস্তুতি কি? শেখ হাসিনার অধীনে গঠিত, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে গঠিত একটি ছোট্ট পরিসর অন্তর্বর্তী সরকারের অধীনে আপনারা নির্বাচনে যাবেন কিনা? কথাটা বুঝলাম না। 10ম মানে মাননীয় প্রধানমন্ত্রীর অধীনে গঠিত, যিনি শেখ হাসিনা এখন আছেন মাননীয় প্রধানমন্ত্রী, যদি একটি ছোট্ট পরিসরে অন্তর্বর্তী সরকার হয়, যেটির লক্ষণ এখন দেখা যাচ্ছে যে উনি প্রধানমন্ত্রী থাকবেন, একটা অন্তর্বর্তী সরকার হবে, সেই নির্বাচনে আপনারা যাবেন কি? না, এই প্রসঙ্গে আমাদের স্ট্যান্ডটা একটু পরিষ্কার করি আগে। আমরা মনে করছি যে ওটা অবজারভেশনই হোক যাই হোক, যে পরবর্তী 2টো টার্ম একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়াটা বাঞ্ছনীয়। এটা নানান কারণে, আমি আর ব্যাখ্যা করছি না, আস্থা অনাস্থা বিশ্বাস অবিশ্বাস সব মিলে এটা হওয়া রায়ের ক্ষেত্রে। হ্যাঁ, তবে এখানে তবে আছে, একটা কিন্তু আছে। কিন্তু হচ্ছে এই যে তাছাড়াও এটা 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 ছাড়াও যদি অন্য কোনোভাবে একটা সমঝোতা হয়, দ্যাট ইজ গুড, ওয়েলকাম। আমরা এটা নিয়ে জেদাজেদি করছি না, সমঝোতাটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। লেট দেয়ার বি ইলেকশন যেটা অ্যাকসেপ্টেবল টু অল, বিশ্ববাসীর কাছে, জনগণের কাছে। এরকম যদি কোনো হয় যে কোনো ফর্মুলায়, তাতে আমরা নিশ্চয়ই অংশগ্রহণ করব।
কিন্তু যদি এটা একতরফা ইলেকশন হয় কোনো কারণে, যেটা আমাদের কাম্য নয়, কাঙ্ক্ষিত নয়, তাহলে কিন্তু আমরা সেটা অংশগ্রহণ করবো না। ফলে আপনার ওই প্রশ্নটা একটু অবান্তর হয়ে গেল আমাদের প্রসঙ্গে। মানে যদি মানে ব্যাপারটা হচ্ছে যদি ইফ ইট ইজ অ্যাকসেপ্টেবল এনি মানে মেজর দুই পার্টি এবং অন্যান্য দ্বারা যদি অ্যাকসেপ্টেবল হয় তাহলে আপনারা নির্বাচন ডেফিনেটলি করবো, না হলে আমরা যেটা গ্রহণযোগ্য হবে সেটা করবো না। জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, আপনি নিশ্চয়ই অনেকগুলি জবাব দিবেন, অনেকগুলি বিষয় নিয়ে আছেন, যদি একটু ছোট করে জবাব দেন। আর আমাদের একজন দর্শক আপনার কাছে একটি প্রশ্ন করেছেন, সেই প্রশ্নটি আমি একটু শোনাচ্ছি। উনি ডক্টর হাসান, উনি বলেছেন 2006-এ কোনো নিউট্রাল পার্সন পাওয়া গেল না, 2013-তে নিউট্রাল পার্সন পাওয়ার আসলে উপায়টা কি? আমি আপনাকে একটু স্মরণ করে দিতে চাই যে আজকে আমি অন্য দুটি টেলিভিশনে দুটি টক শো দেখছিলাম। 71 টিভিতে জনাব ব্যারিস্টার আমিরুল ইসলাম বলছিলেন যে এখন কি তাইলে আমরা তত্ত্বাবধায়ক সরকার বা বলতে আগে যেমন সাদা হাতি ছেড়ে দেওয়া হতো এরকম কাউকে একটা জোর করে আনতে পারবো কিনা। একই কথা আবার বলছিলেন যে সেই সাদা হাতির কথা বলছিলেন, আমি সময় টিভিতে দেখছিলাম, সেখানেও একজন বলছিলেন যে এভাবে সাদা হাতি দিয়ে একজন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান খুঁজে পাওয়া সম্ভব কিনা। না, এটা তো প্রশ্ন নিউট্রাল পারসন। না, আমি আসছি। প্রথমে খসরু যেটা বললো যে বিএনপি গিয়ে তাদের মতামত দিলে তারা মূল্যায়ন করতো, সংসদীয় কমিটির হিয়ারিং এর কথা। তা আমি তাকে জিজ্ঞেস করতে চাই যে যারা মতামত দিয়েছিল সেদিন, তারা কি সেটা মূল্যায়ন করেছে? এবং কি মতামত সবাই দিয়েছে আমরা সবাই জানি। সেদিন পত্র পত্রিকায় দিনের পর দিন সিভিল সোসাইটির লোকেরা কারা কি মতামত দিয়েছে, সবাই মতামত দিয়েছে তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে, এমনকি তারাও দিয়েছে আনটিল দে স দ্য প্রাইম মিনিস্টার। 10 জন এমিকাস কিউরির মধ্যে 9 জন দিয়েছে। তারা কি মূল্যায়ন করেছে? এগুলোকে মূল্যায়ন তো করে নাই। বিএনপি গেলে এটা একটা এক্সারসাইজ হতো, সেটা আমি এগ্রি করি তার সাথে, বাট মূল্যায়ন তারা করতো এটা দেশের মানুষ বিশ্বাস করে না, কারণ তারা কারো কথা মূল্যায়ন করে নাই। সমস্ত যাদের সাথে কথা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে সবাই মত দিয়েছে, তারাও সেখানে মূল্যায়ন করে নাই। দ্বিতীয় কথা হচ্ছে সংসদের ভিতরে ডায়লগ। সংসদের ডায়লগটা কিভাবে হয় আমি ওনার কাছে একটু জানতে চাই। সংসদে ডিবেট হতে পারে, ইয়েস, সংসদে বক্তৃতা হতে পারে, সংসদের ডায়লগটা কিভাবে হয় আমার তো জানা নাই। রুলস অফ প্রসিডিওরে সংসদে বসে কোথায় বসে ডায়লগ আমি তো জানি না। আমাদের স্ট্যান্ডিং কমিটিগুলো আছে, স্ট্যান্ডিং কমিটিতে ভেরিয়াস ইস্যুজ ওখানে যায়, আলোচনা হয়, সিদ্ধান্ত হয়, কিন্তু দুই পার্টির মধ্যে নেগোসিয়েশন করে ডায়লগ করে কোনো সমস্যার সমাধান সংসদে রুলস অফ প্রসিডিওরে কোথায় লেখা আছে সেটা আমার জানা নেই। না, আমি ফিনিশ করতেছি। তৃতীয়ত হচ্ছে এখন আমাদেরকে ওনাদেরকে সিদ্ধান্ত নিতে, ওনারা কি জাজমেন্টের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছেন, শর্ট জাজমেন্ট ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছেন, নাকি সংসদের সংখ্যা গরিষ্ঠের মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছেন? এটা আজকে বলতে হবে। যদি শর্ট জাজমেন্টের ভিত্তিতে নিয়ে থাকে সিদ্ধান্ত, সেটা তো আরো দুইটা ইলেকশন করার কথা বলেছে শর্ট জাজমেন্টে, মেবি ওখানে ক্লিয়ারলি বলেছে অন দ্য বেসিস অফ ডক্ট্রিন অফ নেসেসিটি। সুতরাং as far as the nation is concerned, the judgment, the spirit of the judgment, mind of the judges was very clear. আরো দুইটা ইলেকশনের ব্যাপারে বলেছে। আর ওনারা যদি মনে করেন জাজমেন্ট না, উনি যেটা বলেছেন প্রেক্ষাপট বদলে গেছে আজকে সংসদে, এই জন্য আমরা সংখ্যাগরিষ্ঠের মাধ্যমে করেছি। যদি সংসদে সংখ্যাগরিষ্ঠের মাধ্যমে করে থাকেন, তাহলে ওনাদেরকে এই ম্যান্ডেটটা কে দিয়েছে? জাতির একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা কনসেনসাসের মাধ্যমে সমস্ত জাতি একমত হয়েছিল, আজকে ওনারা একতরফাভাবে বদলানোর জন্য এই ম্যান্ডেটটা ওনাদেরকে কে দিয়েছে? ওনারা নির্বাচনী প্রতিশ্রুতিতে বলেছিলেন যে আমরা নির্বাচিত হলে কেয়ারটেকার সরকার তুলে দিব, নাকি তারা কোন রেফারেন্ডাম গণভোটের মাধ্যমে জনগণ থেকে মত এনেছে যে পদ্ধতি পরিবর্তন হয়ে যাবে এখন থেকে আমাদের অংশে, এবং আরো করেছে নাকি অ্যামেন্ডমেন্ট গুলা কি? ওনারা সংসদের সদস্য থাকবেন, ওনারা মন্ত্রী থাকবেন, প্রাইম মিনিস্টার থাকবেন, নির্বাচন। এটা কোন পার্লামেন্টারি সিস্টেমে আছে, কোন ওয়েস্টমিনিস্টার সিস্টেমে আছে? বিরতির পর ফিরে এলাম। আজকে বাংলাদেশে জনাব আব্দুল মতিন খসরু দুটি স্পষ্ট বিষয় তিনি জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী তুলেছেন। একটি হচ্ছে যে পার্লামেন্টে ডিবেট হতে পারে, কিন্তু পার্লামেন্টে কোনো ধরনের সমঝোতা বা ডায়লগের কোনো কিছু প্রসিডিংস আছে কিনা। আর দুই নম্বর হচ্ছে যে আপনারা শর্ট জাজমেন্টের ভিত্তিতে পঞ্চদশ সংশোধনী করেছেন, নাকি আদালত সংসদে আপনাদের সংখ্যাগরিষ্ঠতার জোরে এটি করেছেন, এটি স্পষ্ট করে। আমি একটা করে উত্তর দিচ্ছি। প্রথম হলো আমার বন্ধু ভুল করেছেন, হি ইজ কমিটেড রং, এটা তার ভুল চিন্তা যে পার্লামেন্টে বিতর্ক হবে, আলোচনা হবে, সমঝোতা হবে, অর্থাৎ ডায়ালগ হবে, ডিসিশন হবে। পার্লামেন্ট ইজ এ প্লেস ফর ডায়ালগ, ডেলিবারেশন, ডিসকাশন অ্যান্ড ডিসিশন। কিভাবে? পার্লামেন্টের মেইন ফ্লোরে আমরা ডিবেট করি,
আমরা যখন স্ট্যান্ডিং কমিটিতে বসি তখন রিয়েল আমাদের পার্লামেন্টারি কাজটা আমরা করি। স্ট্যান্ডিং কমিটিতে সরকারি দল থাকে, বিরোধী দল থাকে, এবং আমরা স্টেক হোল্ডারদেরকে ডাকি, আপনার যারা কনজিউমার অফ দি ল তাদেরকে ডাকি, এক্সপার্টদেরকে ডাকি। এই স্ট্যান্ডিং কমিটিতে আপনার ডায়ালগটা হয়, বিএনপি আওয়ামী লীগ হতে পারে, হয়ে আমরা একটা সিদ্ধান্তে যেতে পারি। তো আমার বন্ধু যে বললো যে পার্লামেন্ট ইজ নট এ প্লেস ফর ডায়ালগ, আমি শেষ করি, আপনি বলবেন এটা তার একটা ভুল ধারণা। পার্লামেন্টের ভিতরে হতে পারে, স্ট্যান্ডিং কমিটিতে হতে পারে, এক। দুই হলো যে বাংলাদেশের আপনার কি বলে পার্লামেন্টকে সুপ্রিম কোর্টও কোনো নির্দেশ দিতে পারে না। সুপ্রিম কোর্ট কি করেছে, নির্দেশ দেয় নাই, দে হ্যাভ মেড জাস্ট অবজারভেশন, বাংলা হলে পর্যবেক্ষণ করেছে। এটাকে আমাদের আইনের ভাষা বলে অবিটার ডিক্টা। এটা বাইন্ডিং না, বাইন্ডিং হলো একটা জিনিস, ওখানে বলেছে যে জনগণের ভোট ছাড়া, ম্যান্ডেট ছাড়া, রায় ছাড়া, ভোট ছাড়া কেউ আপনার সরকার এক মুহূর্তের জন্য দেশ পরিচালনা করতে পারে না। কারণ হলে সংবিধানের 7 অনুচ্ছেদ 7 ধারা অনুযায়ী এই প্রজাতন্ত্রের মালিক এই দেশের 16 কোটি মানুষ। 16 কোটি মানুষের পক্ষে 350 জন এমপি আপনার সংসদে আইন প্রণয়ন করবে, নীতি প্রণয়ন করে দেশটা চালাবে। এখানে সংসদে উনি যেটা বললেন, সংসদ হলো একমাত্র প্লেস যে জাতীয় বিষয়গুলোতে আলোচনা হবে, সিদ্ধান্ত হবে। ইনারা সংসদকে বয়কট করছে, এবং আজকে ওনার কথা, উনি অ্যাডভাইজার টু দি ফর্মার প্রাইম মিনিস্টার, আমি খুব খুশি তার ইয়েতে, কিন্তু তার ওনার যদি এই ধারণা হয় আমি রিয়েলি দুঃখ পেয়েছি। আরেকটা জিনিস ভালো একটা ভাইটাল প্রশ্ন করেছে, আমরা আদালতের রায়ের প্রেক্ষিতে করেছি কিনা, তার উত্তর সুস্পষ্ট উত্তর হলোই আমরা প্রয়োজনের তাগিদে করেছি। যখন দেখলাম যে 7টা স্টেপ ডিঙে ইয়াজউদ্দিন সাহেব ক্যাটেগরি বদল হয়ে গিয়ে যে ঘটনাগুলি করেছে, প্রশাসন থেকে শুরু করে সব জায়গায়, এটা ওনাদের লোক, ফখরুদ্দিন সাহেব বলেন, ওনার নাম কি, ইভেন মাইনুদ্দিন, ইভেন আপনার কি বলে ইয়াজউদ্দিন সাহেব, ওনাদের এইসব কারণে তিক্ত অভিজ্ঞতার আলোকে প্লাস জাজমেন্টও একটা ওয়ান অফ দি ফ্যাক্টর, ওয়ান অফ দি পয়েন্ট ফর আওয়ার কাছে আমরা করি যে কথা বাড়াবো না। কিন্তু উনি যে একতরফা কথা বলতেছেন, এইসব কথা তো আমরা ওনার থেকে আশা করি না। উনি সিনিয়র পার্লামেন্টের, বহু বছর আমরা একসাথে পার্লামেন্টে কাজ করেছি, তো উনি যেটা বলতেছেন পার্লামেন্টে নাকি শুধু সিল দেওয়ার টাকা, আপনার উনি একদম স্পেসিফিক্যালি জিজ্ঞেস করেছেন যে ওটা ডিবেট হবে, কিন্তু ডায়ালগটা পার্লামেন্টের ডায়ালগ স্ট্যান্ডিং কমিটিতে হতে পারে। আপনার উনি একটা ভুল করেছেন, দেখেন মরহুম জনাব আব্দুল মান্নান ভুইয়া এবং মরহুম আব্দুল জলিল ভাই, ওনারা পার্লামেন্টে কিন্তু ডিসকাশনটা ডিবেট হয় নাই, একটা রুম ব্যবহার করেছে বাইরে, কিন্তু পার্লামেন্টের প্রসিডিংস অংশ না। আপনি হয়তো ভুলে গেছেন। আমির খসরু মাহমুদ চৌধুরী, আপনি একটু সংক্ষেপে এটা একটু জবাব দিয়ে আপনি একটু নিরপেক্ষ লোক কিভাবে পাবেন সেই রূপে। ঠিক আছে, মান্নান ভুঁইয়া সাহেবের ওইটাই ডায়লগ ছিল, ওইটাই নেগোসিয়েশন ছিল, ওইটা পার্লামেন্টের ভিতরে না বাইরে, ওইটা ইট ওয়াজ এ ডায়লগ, ইট ওয়াজ এ নেগোসিয়েশন, এটা ওয়ার্ক করে নাই। এখনো আলাপ যেটা হচ্ছে এটা ডায়লগ এন্ড নেগোসিয়েশনের কথা হচ্ছে, পার্লামেন্টের ভিতরে যেটা হওয়া সম্ভব না। কেন বাইরে হয়েছিল তখন? বিকজ পার্লামেন্টের ভিতরে ডায়লগ করে উই ওয়েলকাম ইউ, লেট মি ফিনিশ, দরকার তো নাই। না না, আমি ওনার শুধু সংঘর্ষ চাচ্ছি না, লেট মি ফিনিশ, তুমি ইন্টারাপ্ট করলে আমি বলতে পারছি না। নিশ্চয়ই বলেন। কেন মান্নান ভুঁইয়া সাহেবের, জলি সাহেবের এটা বাইরে হয়েছিল, নেগোসিয়েশন পার্লামেন্টের প্লেনারি ফ্লোরে হইতে পারে না বলে এটা বাইরে হয়েছিল। তখনও তো পার্লামেন্টের ফ্লোরে হইতে পারত, উনি যেটা বলতেছে হয় নাই কেন, বাইরে এখনো করেন না, ফিনিশ ইন্টারফিয়ার করতেছে কেন, হইতে পারে নাই বলে তখন বাইরে হয়েছিল। এখনো নেগোসিয়েশন হইতে হইলে পার্লামেন্টের বাইরে করতে হবে, এবং একটা রূপরেখা যখন এগ্রিমেন্ট হবে তখন এগ্রি করবে, তখন আপনি পার্লামেন্টে গিয়ে এটা প্লেস হবে, এটা ভোটিং হবে, এটা পাস হবে, তখন এটা আইন হবে অ্যাকর্ডিংলি। দিস ইজ হোয়াট পার্লামেন্ট ইজ অল অ্যাবাউট। এই জন্য বাইরে হয়, পার্লামেন্টের বাইরে। পার্লামেন্টের ভিতরে যেটা হয় আপনি ডেলিবারেট করবেন, ডিবেট করবেন, এখানে নেগোসিয়েশন হয় ফেস টু ফেস, কথা 2টা লোক 3টা লোক 4টা লোক কথা বলে বসে এগ্রিমেন্ট করার পর পার্লামেন্টের ভিতরে কোনো এগ্রিমেন্ট হয় না। পার্লামেন্টের ফ্লোরের মধ্যে যেটা হয় সেটা আলাপ আলোচনা, ডিবেট হয়, ভোট হয়। এটা আপনাকে ভেরি ক্লিয়ার করতে হবে। ভিতরে ইভেন স্ট্যান্ডিং কমিটিতেও কোনোদিনও নেগোসিয়েশনের কোনো স্কোপ নেই। স্ট্যান্ডিং কমিটিতেও আলোচনাগুলো একই, প্ল্যানারি সেশন এবং এক্সটেনশন অফ পার্লামেন্ট হিসেবে ওইটা স্ট্যান্ডিং কমিটিতে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে নিরপেক্ষ লোক কোথায় খুঁজে পাবেন, একটু যদি সংক্ষিপ্ত করেন খসরু ভাই, যে একটু যদি সংক্ষেপে বলেন যে নিরপেক্ষ লোক কিভাবে খুঁজে পাওয়া সম্ভব হবে এখন। আচ্ছা, উনি যেটা বলছেন যে উত্তর দেন না, না দিচ্ছি তো, ওটাতে আসতেছি আমি।
তুমি অস্থির হইও না, তুমি অস্থির হচ্ছ কেন? জি জি তুমি অস্থির হচ্ছ জি জি না, না অস্থির হইও না, অস্থির হইও না। যে এটা আসছিল কি ডক্ট্রিন অফ নেসেসিটি, রাইট। আপনি জাজমেন্টে যখন ডক্ট্রিন অফ নেসেসিটি হয়, ও তোর উকিল, ও তো জানা উচিত ডক্ট্রিন অফ নেসেসিটি নোজ নো বাউন্ডস। এটা কিন্তু কোনো কিছুর সাথে ক্ল্যাশ করে না, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, রাইট, ইজ এ লয়ার। রাইট। ডক্ট্রিন অফ নেসেসিটি নোজ নো বাউন্ডস, এটা কোনো কিছুর সাথে কন্ট্রাডিক্ট করে না। সংসদে সংবিধানের সাথে এই পয়েন্ট আপনি একদম স্পষ্ট করেছেন যে এইটা ডক্ট্রিন অফ নেসেসিটি, এবং এটাতে এর জাজমেন্টও স্পষ্ট বলা আছে যে which otherwise is not lawful necessity makes lawful, that's the end of the story। কিন্তু আপনি যদি এখন নিরপেক্ষ লোক কিভাবে পাবেন সেটা যদি একটু বলেন, আমাদের একদমই নিরপেক্ষ লোক এটা সদিচ্ছার ব্যাপার। আগে আমরা প্রত্যেকবারে তো হয়েছে, 91 হয়েছে, 96 হয়েছে, 2001 হয়েছে, তখন কিভাবে পেয়েছিলাম? ভাই 2006 সালে আমরা পাই নাই নিরপেক্ষ লোক, এটা থাকা সত্ত্বেও এটা দর্শক প্রশ্ন করেছিল। না না, আমরা 3টা ইলেকশন তো কেয়ারটেকার অধীনে হয়েছে। জি, 3টা ইলেকশন বিধান ছিল চিফ জাস্টিস, ঠিক আছে, তখন চিফ জাস্টিস যদি চলে যায়, বিধান ছিল এটা সদিচ্ছার ব্যাপার। এটা দুরপক্ষ, তবে এটা তবে খসরু ভাই আমি আপনাকে একটু আমি একটু রণ ভাইয়ের কাছে একটু শুনবো যে এটা খসরু ভাই যেটা স্পষ্ট করেছেন যে বিধানে যাই থাক, সংবিধানে যাই থাক, সদিচ্ছা থাকলে নিরপেক্ষ লোক পাওয়া সম্ভব। আপনি একমত কিনা রণ ভাই? আমি একমত। এইভাবে না, প্রশ্নটা ওইভাবে না, প্রশ্নটা হচ্ছে যে সদিচ্ছা থাকলে একটা সমঝোতা আসা যায়। আমি খসরু ভাইয়ের সঙ্গে একটু দ্বিমত করি, সেটা হচ্ছে যে পার্লামেন্টে আপনার যাওয়া উচিত ছিল, এবং সেখানে আপনাদের বক্তব্য যুক্তি উপস্থাপন করা দরকার। আচ্ছা, কিন্তু আবার না, কিন্তু পৃথিবীতে সমস্ত বড় বড় এগুলো কিন্তু বিহাইন্ড দ্য সিন হয়, এখনো হতে পারে। আপনার সঙ্গে একমত, দুটোই করেন। আজকের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে এটা টাইম ডিমান্ডস, নেশন ডিমান্ডস যে একটা সমঝোতা হতেই হবে। ফলে কে নিরপেক্ষ না খুঁজে পাওয়া যাবে কি যাবে না, এই প্রশ্নগুলো খুব অবান্তর। আমরা যদি আন্তরিক হই, আমরা যদি মনে করি যে আজকে এই সমস্যার সমাধান উতরাতে হবে, তাহলে সংবিধান দেখে লাভ নাই, সংবিধান মানুষের জন্য, আমাদের জন্য। ফলে আমাদের সমঝোতায় আসতেই হবে এবং আশা বাধ্য। রণ ভাই কথার প্রতিধ্বনি করছেন আমাদের একজন দর্শক, ওনার নাম এইচ খান, উনি পটিয়া থেকে বলছেন চট্টগ্রামের। এই প্রশ্নটি একটি হ্যাঁ বা নার জন্য আপনার কাছ থেকে চাচ্ছেন জনাব আব্দুল মতিন খসরু। আজকে যদি আপনার অবস্থানে বা আপনার দলের অবস্থানে বিএনপি ক্ষমতা থাকতো এবং তত্ত্বাবধায়ক সরকার অবস্থা এমনি বাতিল থাকতো, তাহলে আপনি নির্বাচনে যেতেন কিনা? অবশ্যই যেতাম, কেন যাবো না। আমার মনে হয় আমি একটা কথা বলি, রণ ভাই একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এবং আমি জানি আমির খসরু হয়তো একমত হতে পারেন, যে রাজনৈতিক সদিচ্ছা থাকলে, দেশটার জন্য মমত্ববোধ থাকলে, গণতন্ত্রের জন্য দরদ থাকলে, সমঝোতার আলোচনার কোনো ডিবেটের কোনো আপনার বিকল্প নাই। এই জন্য পলিটিক্যাল কমিটমেন্ট প্রয়োজন, দেশটার জন্য, গণতন্ত্রের জন্য মমত্ববোধ সবারই আছে, আমি মনে করি বিএনপির আছে। উই মাস্ট সিট টুগেদার বোথ উইদিন দি পার্লামেন্ট না আউটসাইড দি পার্লামেন্ট। পার্লামেন্টের বাইরে তো আমরা কোনো বলতেছি না, তারা তো বসতে চাচ্ছে না, এই পার্লামেন্টও আসতে চাচ্ছে না, বসতে চাচ্ছে না। এই বসার জায়গাতে আমি একটু বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে দেখা যাক যে আপনারা আলোচনা করে ঠিক করতে পারেন কিনা যে এটা কোথায় সংলাপটি শুরু হতে পারে। আমরা এটা বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরলাম। আজকের বাংলাদেশে জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী আমাদের দর্শকদের একাংশ বলছেন যে আপনারা নির্বাচনে এসেই দেখুন না, এখন না কারচুপি নির্বাচন করে টিকে থাকা অসম্ভব বাংলাদেশে। এটা হচ্ছে ওনার মতামত। এই প্রসঙ্গে যদি আপনি একটু বলতেন, এটাই আপনার শেষ মন্তব্য, আপনার কাছ থেকে এই ব্যাপারেই শুনবো। এটা দেখুন, এই তত্ত্বাবধায়ক সরকারের দাবি কিন্তু বিএনপির কোনো দাবি নয় এই মুহূর্তে। আমি যে বলেছি যে পুরো প্রক্রিয়াতে যে তত্ত্বাবধায়ক সরকারের যে প্রক্রিয়া সরকার করেছে, ওখানে কিন্তু অ্যাকসেপ্ট ফ্রম দ্য প্রধানমন্ত্রী আর বাকি সবাই কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে মত দিয়েছে। আজকের সমস্ত সংবাদপত্রের জরিপে দেখবেন 90% দেশের মানুষ তত্ত্বাবধায়ক সরকার চায়। সিভিল সোসাইটির সার্বিকভাবে সবাই তত্ত্বাবধায়ক সরকার চায়। এটার একমাত্র কারণ হচ্ছে আস্থার সংকট, এবং আস্থার সংকট এই জন্য যে তার ভোটটা সে দিতে পারবে কিনা, এবং দিলে নির্বাচনে ফলাফলে তার প্রতিফলন ঘটবে কিনা, এই প্রশ্নটা প্রকট হয়ে দাঁড়ানোর জন্যই কিন্তু আজকে সমস্যাটা সৃষ্টি হয়েছে। এটা কিন্তু বিএনপির সমস্যা তো না, এটা হচ্ছে দেশের মানুষকে ডিসএনফ্র্যাঞ্চাইজ করার সমস্যা। সে মনে করছে তার ভোটটি আজকে অনিশ্চিত হয়ে পড়েছে। সুতরাং গণতন্ত্রে বাংলাদেশ হচ্ছে ইলেকট্রাল ডেমোক্রেসি, 5 বছরে একবার ভোট দেয়, এর মধ্যে আর কোনো ডেমোক্রেসি নেই, এটা আমাকে স্বীকার করতে হবে রাজনীতিবিদ হিসাবে। এর মধ্যে কোনো ডেমোক্রেসি, এই 5 বছরে সে যে তার অধিকারটা
সেটা অনিশ্চিত হয়ে পড়েছে আজকে একতরফা নির্বাচনের মাধ্যমে যে নীলনকশা তৈরি করা হয়েছে। এই নীলনকশার নির্বাচনে সাধারণ মানুষের ভোট অনিশ্চিত হয়েছে। তার ইলেকট্রাল ডেমোক্রেসির 5 বছরের যে ভোটটি আছে অনিশ্চিত হয়েছে। নিশ্চিত হতে গেলে কেয়ারটেকার সরকার ছাড়া সেই নিশ্চয়তা দেশের মানুষ পাচ্ছে না। সুতরাং বর্তমান সরকারের অধীনে নির্বাচন করার প্রশ্নই ওঠে না। এটা হচ্ছে একমাত্র। আপনি শেষ। আমি আমার কথার পুনরাবৃত্তি করছি, সমঝোতা আসতে হবে। জি, সমঝোতা আসতেই হবে। যে না আসায় একটু যদি আপনি ছোট করে প্রক্রিয়াটা বলেন যে আপনি কিভাবে সমঝোতাটা আশা করছেন। না, আমি কোনো প্রক্রিয়া বলছি না। সমঝোতা যে কোনো ফর্মে সমঝোতা আসতে হবে। যদি না আসা হয় তাহলে গণতন্ত্রের ভবিষ্যৎ খুবই অন্ধকার। এবং আপনি মনে করছেন যে সমঝোতায় আসতে হলে নির্বাচনে অংশগ্রহণ করাটাই মানে দুই দল নির্বাচনে না, নির্বাচনটা কিভাবে হবে, কি হবে, টোটাল ব্যাপারটা নিয়ে একটা সমঝোতা আসতেই হবে সবাইকে মিলে। আমি মনে করি আমাদের বর্তমান বিদ্যমান সংবিধানের আওতায় আপনার অন্তর্বর্তীকালীন সরকার বা ইলেকশন কমিশনকে আরো শক্তিশালী, আরো স্বাধীন করে নির্বাচন করা সম্ভব। এই জন্য আলোচনার মাধ্যমে সমঝোতার কোনো বিকল্প নাই। আমি রণভাইয়ের সাথে একমত। দেশটাকে, গণতন্ত্রকে বাঁচাতে হলে আলাপ আলোচনার মাধ্যমে একটা সমঝোতা পৌঁছতে হবে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে। নির্বাচন হলো গণতন্ত্রের প্রাণ। এখন আমি তো মনে করি যে তত্ত্বাবধায়ক সরকার একমাত্র ঔষধ না, একমাত্র প্যানাসিয়া না। তত্ত্বাবধায়ক ছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে আমাদের সংবিধানের 119 অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন করার একক দায়িত্ব হলো নির্বাচন কমিশনের। 126 অনুচ্ছেদ অনুযায়ী এক্সিকিউটিভ গভর্নমেন্টের দায়িত্ব হলো তাকে সহযোগিতা করা। তত্ত্বাবধায়ক সরকার যখন ছিল তখনও সাংবিধানিক দায়িত্ব হলো ইলেকশন কমিশনের টু কন্ডাক্ট ইলেকশন। এখন আমার মনে হয় আপনি যে একটু আগে বলেছিলেন যে বেগম জিয়াকে যদি আমরা ডাকি সমঝোতার জন্য, উনি আলটিমেটাম দেন 24 ঘন্টার মধ্যে সরকার পতন হবে। আপনি জানেন, পিছনে তিক্ত কথা বলতে চাই না। এখন বিএনপির মধ্যে অনেক দেশপ্রেমিক লোক আছে। বিএনপি তো ছোট্ট একটা এজেন্ডা চাচ্ছিল যে আপনারা কি নিয়ে আলাপ করবেন সেটি আপনারা একটু বলেন। তারা পার্লামেন্টে এসে কোনো স্পেসিফিক দাওয়াত দেন নাই আপনাদের। আমি আজকে তো বলেছি আমি বলি আপনি আপনাকে কথা বলেছেন। বর্তমান কনস্টিটিউশনের আওতায় আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার বা ইলেকশন কমিশনকে আরো শক্তিশালী করে নির্বাচন করা সম্ভব। এই বিষয়ে আলোচনা করতে পারেন। আনুষ্ঠানিক দাওয়াত দেন নাই তো আপনারা তাদেরকে? একটা চিঠি দেওয়ার কথা ছিল। যখন সৈয়দ আশরাফুল ইসলাম সাহেব বললেন যে চিঠি দিবেন, তারপরে সেই চিঠির কোনো খোঁজ আমরা জানি না। চিঠির তো প্রয়োজন নাই। পার্লামেন্টে এসে তারা তাদের কথা বলবে না? বেগম জিয়া যদি দাঁড়ায় বলেন আমি এটা চাই না, পার্লামেন্ট বাদ দিয়ে কি কোনো কিছু আপনি বলতে পারেন? পার্লামেন্টের ভিতরে এবং পার্লামেন্টের বাইরে দুই জায়গায় আলোচনা সম্ভব। আমার মনে হয় যে জনাব আব্দুল মতিন খসরু তার পয়েন্ট করেছেন। আমরা 20 সেকেন্ড যদি আপনার কাছে আমি এখানে একটা কথা বলবো। তত্ত্বাবধায়ক সরকার না বলুক, যে কোনো নামের সাথে আসতে পারে, সেটা এটা হচ্ছে ইম্পার্শিয়াল একটা সরকার। ইম্পার্শিয়াল সরকার ছাড়া ও খসরু যেটা বলতেছে, ইলেকশন কমিশন ইজ অ্যাজ গুড অ্যাজ ইম্পার্শিয়াল গভর্নমেন্ট। আপনার যদি ইম্পার্শিয়াল গভর্নমেন্ট না থাকে তাইলে ইলেকশন কমিশনের ভূমিকা হবে এক্সিকিউটিভের নির্দেশ মতো দেশ নির্বাচন পরিচালনা করে। সুতরাং আপনার নির্বাচন কমিশনের অতটুকুই আপনি রেজাল্ট পাবেন, সেটা নির্ভর করে কোন ধরনের সরকার। আবারও বিশ্বাস ও আস্থা সংকটই আসছে। তবে আমরা আশা করব জনাব আব্দুল মতিন খসরু যেটি বলছিলেন, যে আহ্বান জানাচ্ছিলেন যে সমঝোতা হবে, যেটি জনাব হায়দার আকবর খন্দনা এক কথা শেষ করেছেন যে সমঝোতা হতেই হবে। আমার মনে হয় জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীও বিষয়টিতে একমত হবেন যে সমঝোতা ছাড়া আর কোনো উপায় নেই, ডায়ালগের কোনো বিকল্প নেই এবং সংলাপের কোনো বিকল্প নেই। আজকের অনুষ্ঠানে আসার জন্য আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।